আমার নাম আলামিন। আমি নিজের কর্মজীবন নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে কতদিন থেকে যে গ্রামে যাই না তার কোনো হিসাব নেই। তাই মনে মনে ঠিক করলাম যে এইবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাব। যেই ভাবা সেই কাজ। আমার সাথে আমার স্ত্রী অনিকাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রামে যেতে হলে প্রথমে বাস দিয়ে সদরে যেতে হয় এবং সেখান থেকে সিএনজিতে করে আমাদের গ্রামে যেতে হয়। ঈদে লম্বা একটা ছুটি পাওয়া যায়। সবাই চাইবে এই সময়ে নিজ নিজ গ্রাম থেকে ঘুরে আসতে। তাই রাস্তায় যে একটা জ্যাম দেখা যাবে তা আমি জানতাম, কিন্তু জ্যামটা যে কত দীর্ঘ সময় হতে পারে তা আমি চিন্তা করতে পারিনি। আমরা দুপুরের দিকে বাসে উঠেছিলাম। সদরে পৌঁছাতে পৌঁছাতে রাত তখন 12টা বেজে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম একটা সিএনজিও নেই। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও একটা সিএনজি দেখলাম না। শুধু সিএনজি বলছি কেন, আমরা কোনো মানুষও দেখতে পেলাম না। হঠাৎ করে দেখলাম একটি সিএনজি আমাদের দিকে আসছে। যাক, অবশেষে একটি সিএনজি পেলাম। সিএনজিটি কাছে আসার পর দেখলাম একজন বয়স্ক লোক গাড়িটি চালাচ্ছে। ওনাকে বললাম, চাচা সামনের গ্রামে যাবেন কি? হ্যাঁ যাব, কিন্তু ভাড়া একটু বাড়তি দিতে হবে। কেন ভাড়া বাড়তি দিতে হবে কেন? আসলে ওই গ্রামে যাওয়ার রাস্তাটা মেরামতের কাজ চলছে। এখন ওই গ্রামে যেতে হলে কবরস্থানের সামনের রাস্তাটি দিয়ে ঘুরে যেতে হবে, তাই ভাড়া একটু বাড়তি দিতে হবে। রাত 1:30 বেজে গেছে। ওনার সাথে কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না। আর এমনিতেও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই আমরা দ্রুত গাড়িতে উঠে বসলাম। চাচা তার গাড়িটি চালাতে শুরু করে। আমাদের সিএনজিটি সেই কবরস্থানের রাস্তায় ঢুকতেই আমার একটু ভয় লাগতে লাগলো। নিশ্চুপ নিস্তব্ধ একটি রাস্তা, আবার বিভিন্ন ধরনের পশু পাখির আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। অল্প কিছু দূর যেতেই প্রচণ্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলো। সিএনজি চালক গাড়ি থামিয়ে দিল এবং কেন জানি ভয়ের কণ্ঠে বলল, আমি এখন আর সামনে যেতে পারবো না, আপনারা দয়া করে গাড়ি থেকে নেমে যান। আমরা নেমে যাব কেন? আপনি আমাদেরকে এইভাবে এই বৃষ্টির মধ্যে এমন ধরনের নীরব জায়গার মধ্যে নামিয়ে দিবেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আর আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমার সাথে একজন মহিলা মানুষ আছে? বাবা, এই বৃষ্টির মধ্যে আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না। আপনি গাড়ি থেকে নেমে যান, আপনার কোনো ভাড়াও দেওয়া লাগবে না। আর এখান থেকে একটু সামনে গেলেই আপনি সেই গ্রামে পৌঁছে যাবেন। প্রায় অনেকক্ষণ ওনার সাথে তর্ক করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাধ্য হয়েই ওনার সিএনজি থেকে নেমে গেলাম। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। আমরা এখন সেই কবরস্থানের সামনেই দাঁড়িয়ে আছি। আমরা একটু ভালোভাবে তাকাতেই দেখলাম কবরস্থানের পাশে একটা ঘর দেখা যাচ্ছে। ওই দেখো, ওইখানে মনে হয় একটা ঘর দেখা যাচ্ছে। চলো আমরা ওইখানে বৃষ্টি না থামা পর্যন্ত গিয়ে অপেক্ষা করি। অনেকক্ষণ ডাকাডাকি করলাম, ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ করে তীব্র গতিতে একটা বাতাস আসলো, আর এই বাতাসের কারণে সেই ঘরের দরজাটি খুলে গেল। এই সুযোগে আমরা দুইজন সেই ঘরটির মধ্যে প্রবেশ করলাম। দেখলাম ঘরের মধ্যে কেউ নেই। আমি অনিকাকে বললাম, তুমি এইখানে একটু দাঁড়াও, আমি গিয়ে দেখে আছি ভিতরে কেউ আছে কিনা। ভিতরে ঢুকতেই আমার চোখে পড়ল একটি বিশাল বড় আয়না। সাধারণত আমাদের কারো ঘরেই এত বড় আয়না থাকে না। আমি আয়নার ভিতরে নিজেকে দেখতে লাগলাম। অনেক দিন হয়ে গেছে যে নিজেকে এত ভালো করে আয়নায় দেখেছি। কাজের ব্যস্ততার মধ্যে সময়টাই তো হয় না। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম কালো কাপড় পরা একটি মহিলা আমার পিছনে দাঁড়ানো। আমি সাথে সাথে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি আবার আয়নায় তাকালাম। এইবারও দেখলাম সে আমার পিছনে দাঁড়ানো, কিন্তু পিছনে ফিরে দেখি এইবারও কেউ নেই। আর এইবার আয়নায় তাকাতেই সে আমার গলা চেপে ধরে। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে তো শব্দ পর্যন্ত আসছে না। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেললাম, আর চোখ খুলতেই দেখলাম আমি নিজেই নিজের গলা চেপে ধরে আছি। ভয়ে আমি দৌড় দিয়ে অনিকার কাছে চলে গেলাম। সে আমাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? আরে এই সব বলার সময় নেই, জলদি করে চলো।
আমাদের এই বাড়ি ছেড়ে এখনই পালাতে হবে। আমরা জলদি করে পালাতে লাগলাম। বাড়িটি থেকে বের হতেই খেয়াল করলাম যে ভিতর থেকে একটি মহিলা চিৎকার করছে। আশেপাশে প্রচুর শিয়াল মরা কান্না করছে। সকালে একদম ভিজা কাপড়ে গ্রামের বাড়িতে পৌঁছালাম। তারপর আমার বড় ভাই ও ভাবিকে সবকিছু খুলে বললাম। তুই এটা কি বলছিস? আমাদের গ্রামের কবরস্থানের পাশে তো কোনো বাড়ি ঘরই নেই, এটা তো অসম্ভব। কিন্তু আমি ও অনিকা তো সেই ঘরের মধ্যে ঢুকেছি, তুমি না হয় আমার সাথে চলো। তারপর আমি ও আমার বড় ভাই সেই জায়গাটিতে গেলাম। আর আমি অবাক হয়ে দেখলাম সেইখানে কোনো ঘর বাড়ি কিছুই তো নেই, বরং সেই জায়গায় রয়েছে একটি বিশাল বড় বট গাছ। আমার ভাই তখন আমাকে বলল, এই বটগাছটাই হয়তো তোদের ভয় দেখিয়েছে। বট গাছ আবার আমাদের ভয় দেখাবে কি করে? এই বটগাছের ব্যাপারে একটা ঘটনা আছে। আজ থেকে 10 বছর আগে এক মহিলা তার স্বামীর সাথে অভিমান করে এই গাছের মধ্যে ফাঁসি দিয়ে মারা যায়। সেই দিন বর্ষার রাত ছিল, আর প্রতি বর্ষার রাতেই তার আত্মা মানুষকে ভয় দেখায়। সে শুধু তার স্বামীকে হত্যা করার অপেক্ষায় আছে। তার স্বামী এখন একটি সিএনজি চালায়। আমাদের গ্রামের সবচাইতে বয়স্ক চালক সে। আমার আর বুঝতে বাকি রইল না, ওই সিএনজিওয়ালা চাচাই ওই মহিলার স্বামী।